বিএনপির জনমুখী পরিকল্পনা ভেস্তে দিতে চাইলে রুখে দেবে জনগণ। মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ করে প্রধানমন্ত্রী। টাকা পাচার বন্ধ করে মানুষের ভাগ্যায়নের ব্যয় করবে সরকার। হুসেন ঘিরে সীমান্তে উত্তেজনা। দিল্লির সদিচ্ছা ছাড়া সংকট নিরসন সম্ভব নয় বলছে বিশেষ বিশ্লেষক। বাঙালি মুসলিমদের ঠেলে দিচ্ছে ভারত বলছে হিউম্যান রাইটস ওয়াচ। পুলিশ দম্পতির বাসায় গৃহকর্মীকে অমানবিক নির্যাতন। 999-এ কল পেয়ে উদ্ধার। খুলনা মেডিকেলে ভর্তি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি। বাজেটের প্রভাব জানতে বাজার পরিদর্শনে একাধিক মন্ত্রী প্রতিমন্ত্রী। চালের দরে তারতম্য পেলেও নিত্যপণ্যের দাম বৃদ্ধির অভিযোগ অস্বীকার। ঘাটতি নেই মজুত ও সরবরাহে। এবং বৃহস্পতিবার শুরু হচ্ছে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড। বাঁচা মরা সমীকরণ অনেক দলের সামনে। মেসি বন্দনায় বুধ গোটা বিশ্ব। পর্তুগালকে থমকে দিচ্ছে কঙ্গো, ব্যর্থ ক্রিশ্চিয়ানো। প্রবাসের সবাই সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। বিএনপির জনমুখী পরিকল্পনা ভেস্তে দিতে চাইলে রুখে দেবে জনগণ। যারা বলে সরকারকে সময় দেয়া যাবে না, তারা নিজেদের স্বার্থে জনগণের বিপক্ষে কথা বলে। মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর শ্রীমঙ্গলের কর্মসূচিতে সরকার প্রধান বলেন টাকা পাচার বন্ধ করে দেশের কল্যাণে ব্যয় করবে সরকার। আশরাফুল ইসলামের ছবিতে মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বৃষ্টির বাধা উপেক্ষা করে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া স্কুল মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে দুপুরের আগে। পাইলট প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করতে মৌলভীবাজারে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রথম আগমনে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। পরে সরকার প্রধান শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের 155টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। পাশাপাশি সুবিধাবঞ্চিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেন অনুদানের অর্থ। পরে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন আগামী 1 বছরের মধ্যে নারী চা শ্রমিকদের দেয়া হবে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড দেবার পাশাপাশি এই যে চা বাগানের শ্রমিক, নারী শ্রমিক যারা, তাদের কাছে আমরা অনেকের কাছে আমরা ঘর প্রদানের জন্য 2 লক্ষ টাকা করে দিয়েছি 50 জন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ ভাগ্য উন্নয়ন পরিকল্পনার টাকা নিয়ে যারা প্রশ্ন তোলে তাদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন জনগণের অর্থ পাচার হতে দেয়া হবে না, ব্যয় করা হবে জনকল্যাণে। যারা জনগণকে বিভ্রান্ত করতে চায়, প্রিয় ভাই বোনেরা, সেটি সংসদের ভেতরেই হোক, সেটি সংসদের বাইরেই হোক, তাদের ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে। যারা এই দেশ থেকে টাকা পাচার করেছে, যারা এই দেশ থেকে টাকা বাইরে পাঠাতে চায়, জনগণের অর্থ টাকা বিদেশে পাঠাতে চায়, আমরা আজ থেকে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব। একদিকে সরকার যেমন একে একে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে, তেমনি অন্য একটি পক্ষ জাতিকে দিগ্ভ্রান্ত করারও চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিষয়টিকে তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান সকলের প্রতি আহ্বান জানালেন গণতান্ত্রিক ও সমৃদ্ধ রাষ্ট্র করতে ঐক্যবদ্ধ থাকার। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 152 পরিবারের নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন আগামী 5 বছর বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে জনগণ। তাই বিএনপির জনমুখী পরিকল্পনা যারা ভেস্তে দিতে চায় তাদের রুখে দেবে জনগণ। বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি। বিএনপির বিরুদ্ধে একত্রিত হয়ে যারা আন্দোলন ষড়যন্ত্র করেছিল গণতন্ত্রের বিরুদ্ধে, মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে, সেই তারা এখন আবার বলছে সরকারকে সময় দেওয়া যাবে না। জনগণ টাইম দিয়েছে বিএনপিকে 5 বছর। যারা বলে জনগণকে বিএনপিকে সময় দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে তাহলে কি করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সরকারের পরিকল্পনা সফল করতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে আহ্বান জানান প্রধানমন্ত্রী। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, মৌলভীবাজার। মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে টেবিলে উপস্থাপিত উত্তরে তিনি কথা জানান। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী জানান সরকার মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে বদ্ধপরিকর। অপর এক প্রশ্নে টেবিলে উপস্থাপিত উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে। এছাড়া পরিকল্পনা মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়। দিনের কার্যসূচি অনুযায়ী পরে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় বক্তব্য রাখেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় শিক্ষা খাতে বাজেটের পাশাপাশি মন্ত্রণালয়ের মামলা সংক্রান্ত বিষয় তুলে ধরেন শিক্ষামন্ত্রী। আপনাকে ধন্যবাদ। ৯১ সালে এই দেশে প্রেসিডেন্ট গভর্নমেন্ট ভারতের পুশিন চেষ্টার শিকার হয়ে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে খোলা আকাশের নিচে অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটছে নারী শিশুসহ ৬ জনের। তাদের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। অভিমানে বাড়ি থেকে বেরিয়ে দালালের খপ্পরে পড়ে ভারতে পাড়ি জমিয়েছিলেন তারা। সেখানে গিয়ে গুয়াহাটি পুলিশের হাতে ধরাও পড়েছিলেন, কিন্তু যথাযথ নিয়ম অনুসরণ না করে রাতের অন্ধকারে পুশিনের চেষ্টা করে বিএসএফ। এখন শূন্যরেখায় আটকে থাকায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে স্বজনেরা। কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা ব্যর্থ হওয়ায় কয়েকদিন ধরে গৈটাপাড়া শূন্যরেখায় আটকে আছে ৬ জন। সেখান থেকে একটু পরপরই ভেসে আসছে 2 শিশু ফাতেমা ও ফাহিমার কান্নার শব্দ। খোলা আকাশের নিচে অনিশ্চয়তায় দিন কাটানো এসব মানুষের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। রাগ করে বাড়ি ছেড়ে দালালের খপ্পরে পড়ে ভারতে গিয়েছিলেন তারা। অটোরিকশা কিনতে মায়ের কাছে টাকা চেয়েছিলেন ভালুকার বিরুনিয়া ইউনিয়নের কংসিরকুল গ্রামের বিল্লাল হোসেন। সেই টাকা না পেয়ে অভিমান করে গত ৬ জুন স্ত্রী সন্তানদের নিয়ে বাড়ি ছাড়েন তিনি। ৯ জুন সেখানকার এক দালালের মাধ্যমে চলে যান ভারতে, কিন্তু সেখানে পুলিশের কবজায় আরও জটিল পরিস্থিতিতে পড়েন তারা। এ নিয়ে সেখানকার গণমাধ্যমে সংবাদও হয়েছিল। ভারত গেছে গা ধরা খাইছে পুলিশের কাছে। আমরা চাইতেছি যে বাগনাটি ভালোভাবে ফিরে। গত 14 জুন রোববার ভোরে ভারতের জালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা এক নারী, 3 পুরুষ, 2 শিশুসহ 6 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেন। স্থানীয়দের সহযোগিতায় পুশিন রুখে দেয় বিজিবি। আমি শিশু বাঁচালে অনেক কষ্ট করতেছি। 2 বর্ডারের মাঝখানে আছে, এখন তারে কোন সময় গুলি করে মাইরা ফালাই কি করে তা তো আমরা জানি না। এখন তো আমরা খুব আতঙ্কে অনেক ভয়ে আছি। বিজিবি বলছে সীমান্তের ভারতীয় অংশে আটকে থাকা ব্যক্তিদের সঠিক তথ্য দিচ্ছে না বিএসএফ। পুশিনের চেষ্টা করা এসব মানুষ নিয়ে আপাতত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। বিএসএফ আমাদেরকে জানাবে এদের নাম ঠিকানা হচ্ছে এই ঠিকানাটা আমাদের কাছে জানাইলে আমরা তখন আমাদের চ্যানেল মোতাবেক বা পুলিশের মাধ্যমে আমরা তখন ঠিকানাটা আমরা কনফার্ম করব। গত রোববার দুপুরে বিজিবি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বিএসএফ এর পুশিন চেষ্টা ঘিরে উত্তপ্ত ভারত বাংলাদেশ সীমান্ত। একের পর এক চেষ্টা রুখে দিচ্ছে বিজিবি। সজাগ স্থানীয়রাও। পুশিন রাজনৈতিক ইস্যু, এর সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দিল্লির সদিচ্ছা ছাড়া সীমান্ত সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মত তাদের। আরও জানাচ্ছেন বুলবুল রেজা। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে বিএসএফ এর পুশিন চেষ্টা ঘিরে উত্তপ্ত বাংলাদেশ ভারত সীমান্ত। প্রতিদিন কোনো না কোনো এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা রুখে দিচ্ছে বিজিবি। সীমান্ত রক্ষীদের সঙ্গে সজাগ স্থানীয়রাও। এখন পর্যন্ত সীমান্তের অন্তত 20টি পয়েন্টে 200-ও বেশি মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। এ নিয়ে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিকবার পতাকা বৈঠক হলেও সমাধান হয়নি। বিশ্লেষকরা বলছেন বিষয়টি রাজনৈতিক, সমাধান খুঁজতে হবে রাজনৈতিকভাবেই। যেই ঝামেলা তৈরি হয়েছে বিশেষ করে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পরে, তার সমাধান আমার মনে হয় না এই 2 পক্ষ যারা বসেছে বিএসএফ আর বিজিবি করতে পারবে। কেন্দ্রে এবং পশ্চিমবঙ্গে ক্ষমতা এখন বিজেপি, তাই দিল্লির সদিচ্ছা ছাড়া পুশিন সমস্যার সমাধান দেখছেন না সাবেক এই রাষ্ট্রদূত। যেহেতু পশ্চিমবঙ্গে গত নির্বাচনে বিজেপির ক্ষমতায় আসবার পর বা ক্ষমতায় আসবার প্রক্রিয়ার অংশ হিসেবে এই ঘটনাগুলো ঘটছে, এখানে একটা বড় ধরনের রাজনৈতিক উপাদান আছে এবং সম্ভবত এই রাজনৈতিক আলাপ আলোচনার ভেতর দিয়ে এটার একটা সমাধান আমাদের খুঁজতে হবে। ভারত সরকার যদি মনে করে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা উন্নয়ন করা জরুরি এবং এই ধরনের
কর্মকাণ্ড বন্ধ করা উচিত। এবার বিজেপি বিএসএফ বৈঠকের পর প্রথাগতভাবে যৌথ বিবৃতি না দেওয়ার বিষয়টিও ইতিবাচক ইঙ্গিত বহন করে না বলে মত বিশেষজ্ঞদের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমানদের ভারত জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি জানায়, আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বহু মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। কয়েকটি ঘটনায় বিজিবি প্রবেশে বাধা দিলে বিএসএফ পরে তাদের ভারতেই ফিরিয়ে দেয়। বিজিবির তথ্য অনুযায়ী 2024 সালের 1 জুন থেকে এখন পর্যন্ত বিএসএফের অন্তত 21টি পুশিন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। এসব ঘটনায় শিশুসহ 200 জনেরও বেশি মানুষ বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। থাকেন কথা বৈঠক হয়ে গেছে। প্রবাসের সময় আরও থাকছে, কনস্টেবল নিয়োগ পরীক্ষায় বাদ পড়াদের টার্গেট করে প্রতারক চক্র, চাকরির প্রলোভনে কয়েক লাখ টাকা লুট, সিআইডির অভিযানে আটক 2। একমাত্র আরএফএল গ্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। খুলনায় পুলিশ দম্পতির বাসায় গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গরম কড়াই দিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেওয়া হয়। নির্মম এই দৃশ্য মোবাইলে ধারণ করেন এক মানবাধিকার কর্মী। 999-এ কল পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছেন স্থানীয়রা। জানালা দিয়ে দেখা যায় গরম কড়াই চেপে ধরা হচ্ছে একটি মেয়ের মুখ ও শরীরে। যন্ত্রণায় মুখ ঘুরিয়ে নেয় সে। এরপর কান ধরে উঠবাস করানো হয় মেয়েটিকে। হাত থেকে তরকারি পড়ে যাওয়ায় গৃহকর্মীর ওপর এভাবেই নির্যাতন চালায় গৃহকর্ত্রী। খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকার সোলার পার্ক সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র ও তার স্ত্রী এএসআই পপি মিত্র প্রায় নির্যাতন করে গৃহকর্মীর ওপর। ভুক্তভোগী শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও দেখা যায়। মানবাধিকার এক কর্মী মোবাইলে ভিডিও ধারণের পর 999-এ ফোন করে মেয়েটিকে উদ্ধারের আকুতি জানান। উনি দেখছে কান ধরে উঠবাস করাচ্ছেন এবং ওই কড়াই গরম করে গায়ে ছেঁকা দিচ্ছে। নতুন ঘটনা না, এটা পুরান ঘটনা। ওই যে দারোয়ান মারওয়ান আছে জিগান, হেরা লোক হ্যাগে কাছেই লোক চায়, হেরা লোক দেয় না। বিচার করতে পারি তাহলে কিছু না হোক, এই মানে গৃহ পরিচারিকার উপরে যে নির্যাতন, যে অত্যাচার, সেটা কিছুটা কমবে। মেয়েটির গায়ে নির্যাতনের চিহ্ন, আমরা চাই পুলিশই এটা করুক এবং এর অবশ্যই এর বিচার হোক। পুলিশ এসে অভিযুক্তকে হেফাজতে না নিলেও মেয়েটিকে ভিকটিম সাপোর্ট সেন্টারে নিয়ে যায়। প্রয়োজনীয় ব্যবস্থা নিব ইনশাল্লাহ। আগে দেখি ভিকটিমের কি অবস্থা, সে যদি অসুস্থ হয় তার চিকিৎসার ব্যবস্থাটা আমরা আগে করব। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসলেও সাংবাদিকদের এড়িয়ে যান পপির স্বামী সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় মিত্র। এতিম মেয়েটি ছোট থেকেই এই বাড়িতে কাজ করেন। তার গ্রামের বাড়ি নরসিংদী জেলায়। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। চট্টগ্রাম বাকলিয়ায় শিশু ধর্ষণ মামলায় একমাত্র আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে বাদীপক্ষ। এদিকে ইপিজেটে 5 বছরের শিশু আয়াতকে 6 টুকরা করে হত্যায় আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় পেতে 4.5 বছরের অপেক্ষা করল পরিবারটি। 8 কার্যদিবসে সম্পন্ন হলো ধর্ষণ মামলার বিচার কাজ। চট্টগ্রামের বাকলিয়ায় 3 বছরের শিশুকে ধর্ষণ মামলার রায় দিলেন আদালত। গত 21 মে বিকেলে শিশুটিকে ধর্ষণের অভিযোগে মনির হোসেনের বিরুদ্ধে মামলা করে ভুক্তভোগীর পরিবার। এরপর 8 কার্যদিবসে চার্জশিট গঠন ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বুধবার দুপুরে রায় দেন আদালত। এতে মামলার একমাত্র আসামি মনির হোসেনকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। তবে রায়ে সন্তুষ্ট নয় বাদীপক্ষ। উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আইনজীবীরা। আমার নাতিনেরটা ফাঁসি চাই, আমি উচ্চ আদালতে যাব। আসামির পূর্বে কোনো মামলা না থাকায় এই মামলাটি প্রথম মামলা হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন। এদিকে ইপিজেটে শিশু আয়াতকে 6 টুকরা করে হত্যা মামলা 3.5 বছর পর রায় হলো। চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আলী আক্কাস আসামি আবিরকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এছাড়া হত্যাকাণ্ডের সহযোগী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে আলাদাভাবে তার বিচার কাজ চলছে। এর আগে শনিবার মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়। রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি জানান স্বজনরা। 4 বছর পরে এই রায়ে আমি সন্তুষ্ট। 1 মাসের ভিতরে এই রায় কার্যকর করা হোক। আবির আলী যে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত করেছে, বিজ্ঞ আদালত এইটার পর্যবেক্ষণে সর্বোচ্চ সাজা
মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। 2022 সালে 14 নভেম্বর ইপিজেডে শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যার পর 6 টুকরা করে আবির ও তার বন্ধু। পরে লাশের খণ্ডিত অংশ সাগর ও খালে ফেলে দেয় তারা। ফেদুস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসী সময়। রাজধানীর আদাবরে ছিনতাইকারীদের ধরতে অভিযানের সময় পুলিশের উপর হামলার ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 2। বিকেলে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এই তথ্য জানায় সংস্থাটি। এদিকে ছিনতাইয়ের দৌরাত্ম্য কমিয়ে নিরাপদ এলাকার দাবিতে আদাবর থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী। মঙ্গলবার সকালে আদাবর থানা এলাকায় একটি বিকাশের দোকানে ঢুকে এলোপাতাড়ি চাপাতি চালিয়ে 3 লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় একদল ছিনতাইকারী। ঘটনার পর বিকেলেই ছিনতাইকারীদের ধরতে অভিযান চালালে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন আদাবর থানার ওসি এবং এক সাব ইন্সপেক্টর। এ সময় পুলিশের পাল্টা গুলিতে আহত হন 2 ছিনতাইকারীও। এই ঘটনার পর বুধবার বিকেলে নিরাপদ আদাবর ও মোহাম্মদপুরের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন এলাকাবাসী। অপরাধ প্রবণ এলাকা হলেও এই অঞ্চলে আইন শৃঙ্খলা বাহিনীর জনবল তুলনামূলক কম অভিযোগ করে পুলিশ সদস্য বৃদ্ধি, টহল জোরদার এবং সিসিটিভি ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর দাবি জানান তারা। এইখানে যে সন্ত্রাসীদের এই ধরনের বারবারন্ত, এটাকে যদি উচ্ছেদ করতে হয় সেক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছাই আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি। এরা নিজেদের কোনো শক্তি থেকে করে না, এরা বিভিন্ন রাজনৈতিক বড় বড় দলের ছত্রছায়ার মাধ্যমে করে। আমরা চাই যারা মূল মাস্টারমাইন্ড তাদেরকে ধরুক, তাদেরকে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা করুক। এদিকে ঘটনার তদন্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে র্যাব 2। অভিযান চালিয়ে চক্রটির 6 সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে জানায় সংস্থাটি। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু এবং কবচিকাটা আনোয়ার গ্রুপের সেকেন্ড ইন কমান্ড আবু সাইদ। 16 জুন 2026 মধ্যরাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 এর আভিযানিক দল রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরের পীরেরবাগ এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে মোট 6 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। একই সাথে ছিনতাইকারী ব্যবহৃত মোটরসাইকেল ও সামুরাই উদ্ধার করে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংস্থাটি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা, নেতানিয়াহুর কড়া সমালোচনা ট্রাম্পের। বললেন, পাশে না থাকলে অস্তিত্ব থাকতো না ইসরায়েলের। ইরানকেও হুঁশিয়ারি। বাজেটের পর চালের বাজার সহ নিত্যপণ্যের দামে কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন বাণিজ্য মন্ত্রী ও খাদ্য প্রতিমন্ত্রী। রাজধানীর বাদামতলী ও নয়াবাজারে চালের বাজার পরিদর্শন করেন তারা। এদিকে কারওয়ান বাজার পরিদর্শন করে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, রাজধানীর বাজারে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। বাজেট ঘোষণার পর রাজধানীর চালের বাজার সহ নিত্যপণ্যের বাজারে প্রভাব পড়ার অভিযোগ ওঠে। এরই পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে খাদ্য প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে রাজধানীর বাদামতলী ও নয়াবাজারে চালের পাইকারি ও খুচরা বাজার আকস্মিক পরিদর্শনে যান বাণিজ্য মন্ত্রী। আর কারওয়ান বাজারে যান পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী। এ সময় মূল্য পরিস্থিতি নিয়ে উপস্থিত ক্রেতা ও বিক্রেতাদের মতামত জানতে চান তারা। পরিদর্শন শেষে সচিবালয়ে ফিরে বাণিজ্য মন্ত্রী সাংবাদিকদের বলেন, চালের বাজারে প্রস্তাবিত বাজেটের কোনো প্রভাব পড়েনি, বাজার স্থিতিশীল রয়েছে জানিয়ে তিনি বলেন, কেবল নতুন ও পুরাতন চালের দামে কিছুটা তারতম্য দেখা গেছে। চাল ছাড়া অন্যান্য খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রয়েছে বলে দাবি করেন মন্ত্রী। চালের পাইকারি এবং খুচরা বাজারগুলি ঘুরে আমরা যেটি আমাদের লব্ধ তথ্য সেটি হলো মূল্য যথেষ্ট স্থিতিশীল আছে, সরবরাহ পরিস্থিতিও যথেষ্ট সন্তোষজনক আছে। একই ক্যাটাগরির কিন্তু নতুন এবং পুরাতনের মধ্যে একটা পার্থক্য থাকে মূল্যের, এটি স্বাভাবিক। নিত্যপণ্যের বাজার যথেষ্ট স্থিতিশীল আছে। আমরা খুচরা বাজারে তেল দেখেছি, ব্র্যান্ডগুলির সরবরাহ পরিস্থিতিও ভালো আছে। এ সময় খাদ্য প্রতিমন্ত্রী অভিযোগ করেন, বাস্তব পরিস্থিতি যাচাই না করেই আতঙ্কিত হওয়ার মতো কিছু খবর পরিবেশন করা হচ্ছে। আমাদের প্রায় 17 লাখ টনের মতো চাল আছে, আর 3 লাখের কিছু বেশি আমাদের গম মজুদ আছে, এবং আমাদের দৈনন্দিন প্রতিদিনই আমাদের চালের মজুদ বাড়তেছে। আতঙ্কিত করার মতো কোনো খবর আসার আগে যেন বাস্তব পরিস্থিতিটা একটু যাচাই করে নিলেই এটি ভালো হয়। এবছর বড় মৌসুমে সরকারের ধান সংগ্রহ পরিস্থিতিও সন্তোষজনক বলে উল্লেখ করেন খাদ্য প্রতিমন্ত্রী। সংগ্রহ যেটা আমাদের চলছে এটি খুবই সন্তোষজনক। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।
দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসী সময়। সরকার ব্যবসা বান্ধব বাজেট দিলেও বাস্তবায়ন নিয়ে শঙ্কায় আছেন খোদ অর্থমন্ত্রী। জ্বালানি ও উপযোগী কর কাঠামোর অভাবে দেশে বিনিয়োগ খরা চলছে, যা কাটাতে ব্যর্থ হয়েছে সরকার। বাজেট নিয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি আয়োজিত বৈঠকে এসব কথা বলেন ব্যবসায়ী নেতারা। এ সময় এনবিআরের সংস্কারে ধীরগতি ব্যবসায়ীদের হুমকির মুখে ফেলেছে বলে জানান বিসিসিআই সভাপতি। আর মূল্যস্ফীতিকে বর্তমানে অর্থনীতির সবচেয়ে বড় সংকট হিসেবে উল্লেখ করেন অর্থনীতিবিদরা। বাজেটে ব্যবসায়ীদের প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে উৎপাদনশীল খাত নিয়ে কাজ করা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই, যাতে উঠে আসে বাস্তবায়নের সম্ভাবনা ও ব্যবসার প্রতিবন্ধকতার নানা দিক। আলোচনার শুরুতেই বাজেটকে ব্যবসা বান্ধব উল্লেখ করলেও বাস্তবায়ন নিয়ে সংশয়ের কথা জানান এফবিসিসিআই এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন। বলেন, সঠিক নীতিমালার অভাবে প্রত্যাশিত বিনিয়োগ আসছে না অর্থনীতিতে। চলমান জ্বালানি সংকট নিরসনে বর্তমান সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে এনবিআরের সংস্কারের ধীরগতিকে ব্যবসায়ীদের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন বিসিআই সভাপতি। বলেন, ব্যাংক খাতের সংকট বিনিয়োগকারীদের দুশ্চিন্তা বাড়াচ্ছে। এনবিআর যদি রিফর্ম না হয় প্রপারলি, ও যদি এক্সিকিউশন এবং তার কালেকশনের দুইটা যদি সেপারেটলি ফাংশন না করে এবং ওইটা যদি না হয়, তাহলে কিন্তু এনবিআর এর অ্যাক্টিভিটিস আসলে সবার জন্য থ্রেট হিসেবে থাকবে। আমার ব্যাংকিং ইন্টারেস্ট হাই, শর্ট ইনফ্লেশন কন্ট্রোল করতে পারে না, এই জন্য ইন্টারেস্ট হাই হয়ে গেছে, ব্যাংকগুলোরও কিছু করার নেই। এই জায়গাগুলো ভর্তুকি সরকার আমাদেরকে ইনসেন্টিভের মাধ্যমে দেয়। এইখানে ট্যাক্স বসানোটাই অন্যায়। ডেভেলপমেন্ট প্রোগ্রামের হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেইটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কিন্তু সেখানে আমি জানি না কোন কনসিডারেশনে স্টিল মেটেরিয়ালের উপরে নতুন করে এইটাকে বাড়ানো হয়েছে। মূল্যস্ফীতিকে অর্থনীতির জন্য সবচেয়ে বড় সমস্যা বলে জানান অর্থনীতিবিদরা। যদি কনজিউমারদের যদি ইনকামই না বাড়ে, তাহলে কি আমরা কি চাহিদায় দেখব? এবং তখন কি আমরা দেখবো যে আপনাদের ইন্ডাস্ট্রি থেকে যেগুলো সাপ্লাই করছে সেগুলোর কি চাহিদা বাড়বে? যদি না বাড়লে বেচাগুলো কমে যাবে। আমি বলব প্রায়োরিটিটা ঠিক করে ট্যাক্স রেট এদিক ওদিক করতে পারে রিসোর্স মোবিলাইজেশনের জন্য। সেকেন্ড হলো সরকারি বিনিয়োগ, পাবলিক ইনভেস্টমেন্ট অ্যালোকেশন। থার্ড জিনিসটাই হলো কিন্তু পলিসি সিগন্যালস, সরকারের ইন্টেন্ট, সরকারের আগামী দিনে কোথায় ফোকাস করবে, এই সিগন্যালটা কিন্তু বাজেটে আছে। বৈঠকে বিপুল রাজস্ব আদায়ে এনবিআর এর সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন আলোচকরা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বুধবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে তিনি বলেন, জনগোষ্ঠীকে দক্ষ ও উৎপাদনশীল কর্মশক্তিতে রূপান্তরিত করতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার। 2026-27 অর্থ বছরে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ নেওয়া হয়েছে 1,23,000 কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। শুধু উচ্চশিক্ষায় নয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষার প্রসারেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। বিগত সরকার শিক্ষা খাতকে পুরোপুরি ধ্বংস করে দিতে চেয়েছিল বলেও অভিযোগ করেন মন্ত্রী। অনন্য উদ্যোগ আমেরিকান নন্দ ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। আসলে 19th সেঞ্চুরিতে আমাদের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপ করতে হবে, আমাদের সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট করতে হবে। সেই জায়গায় আমাদের মানব সম্পদকে কাজে লাগাতে হবে, এবং কাজে লাগাতে হলে সবচেয়ে বেশি উত্তম শুধু হায়ার এডুকেশন না, তার সাথে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনের প্রয়োজন রয়েছে। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন। দেখছেন প্রবাসী সময়। দেশের বাইরের খবর। পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের উপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরান ওয়াশিংটন সম্পর্ক স্বাভাবিকের দাবিও করেছেন তিনি। দ্রুতই ইরানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি ও পরবর্তী আলোচনা হবে বলে G7 সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিন লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কড়া সমালোচনাও করেন ট্রাম্প। তিনি বলেন, তিনি পাশে না থাকলে ইসরায়েলের অস্তিত্ব থাকতো না। ফ্রান্সে G7 সম্মেলনে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এ সময় সাংবাদিকদের সামনে ইরান ইস্যুতে কথা বলেন ট্রাম্প।
তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক স্বাভাবিক হয়ে গেছে বলে দাবি করেন তিনি। ইরানের সঙ্গে শিগগিরই আনুষ্ঠানিক সমঝোতা স্মারক সই এবং পরবর্তী আলোচনা শেষ হবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। সম্পর্ক স্বাভাবিকের দাবি করলেও পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানের ওপর নরক নেমে আসবে বলে হুঁশিয়ারিও দেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, চুক্তিতে সেটাই বলা আছে। তারা পারমাণবিক অস্ত্র কিনতে পারবে না, তৈরি করতে পারবে না, উন্নয়নও করতে পারবে না। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না। যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে এরই মধ্যে ডিজিটালি সমঝোতা স্মারক সই হয়েছে যুক্তরাষ্ট্রের। শুক্রবার তা আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা রয়েছে। এরপর দুই দেশের মধ্যে শুরু হবে পরবর্তী ধাপের আলোচনা। সমঝোতা স্মারকটির মেয়াদ 60 দিন। এই সময়সীমার মধ্যে পরবর্তী ধাপের আলোচনা শেষ করতে হবে। শুক্রবার জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা জানিয়েছে ইরানও। G7 সম্মেলনে লেবানন ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকেও এক হাত নেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ইসরায়েলকে থামতে বললেও লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ইসরায়েল। রোববার ইরান ইসরায়েল চুক্তি ঘোষণার পর নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে অন্তত 84 বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন ট্রাম্প। এ সময় তিনি পাশে না থাকলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না বলেও সতর্ক করেন। আমাদের ছাড়া, যুক্তরাষ্ট্র ছাড়া ইসরায়েল বলে কিছু থাকতো না। আমাকে ছাড়াও ইসরায়েলও থাকতো না, কারণ আমি যা করেছি তা করার জন্য অন্য কোনো প্রেসিডেন্ট প্রস্তুত ছিল না। নেতানিয়াহুর সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো ছিল, কিন্তু এখন লেবানন ইস্যুতে নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। এদিকে বারবার চুক্তি লঙ্ঘন করে বৈরুতে হামলা অব্যাহত থাকলে ইসরায়েলকে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। রাইসা জান্নাত, সময় সংবাদ। শিগগিরই 16 বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উপর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে আয়ারল্যান্ড সরকার। এ পদক্ষেপ শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকেই। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রতিবেশী ইংল্যান্ডের পর এবার 16 বছরের নিচে শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে আয়ারল্যান্ডও। মঙ্গলবার দেশটির মন্ত্রী পরিষদে এ নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপপ্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, আয়ারল্যান্ডের উচিত যুক্তরাজ্যের পদক্ষেপ অনুসরণ করা। আগামী মাসে ইউরোপীয় ইউনিয়নের এক সভায় এ বিষয়ে আলোচনা হবে বলেও জানানো হয়। বৈঠকে আরো বলা হয়, ইউই থেকে সর্বসম্মতি পাওয়া না গেলেও আয়ারল্যান্ডের অভ্যন্তরীণ আইন অনুযায়ী তা বাস্তবায়নের অধিকার রয়েছে। আয়ারল্যান্ড সরকারের এই পদক্ষেপ বাস্তবায়ন হলে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে তা সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন এখানের প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা। এক্ষেত্রে অভিভাবকদের সহায়তার কথাও উল্লেখ করেন তারা। সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রিত আইনকে সমর্থন করি এবং আমি বিশ্বাস করি রাষ্ট্রের এই উদ্যোগ শিশু কিশোরদের স্বাধীনতা কেড়ে নেওয়া নয়, বরঞ্চ তাদেরকে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যেই সরকার এই আইন করছে। সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত আসক্তিতার কারণে আমাদের শিশুরা বিভিন্ন রকম মানসিক চাপ বা ট্রমার মধ্যে দিয়ে যায়। আমাদের শিশুদের জন্য একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য এই আইনটি অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে প্রথম বিধিনিষেধ দেওয়া দেশ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ তার ভেরিফাইড পেজে আয়ারল্যান্ডকে স্বাগত জানিয়ে বলেন, শিশুদের সুরক্ষায় ভালো উদ্যোগ এটি। কানাডা, ফ্রান্স সহ ইউরোপের আরো কয়েকটি দেশ একই ধরনের নিষেধাজ্ঞা আরোপের কথা বিবেচনা করছে। অনলাইনে শিশু সুরক্ষা বিষয়ে দ্রুতই প্রস্তাবনা আসবে বলেও ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় কমিশনও। বর্তমানে শিশুরা অতিমাত্রায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করায় তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রয়েছে চরম ঝুঁকিতে। এ থেকে পরিত্রাণ পেতে আইরিশ সরকার যে পদক্ষেপ নিয়েছে তা অবশ্যই প্রশংসার। এই পদক্ষেপগুলো হতে পারে অন্য দেশগুলোর জন্য অনুকরণীয়। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। 2026-27 অর্থ বছরের বাজেটে কিছু ইতিবাচক উদ্যোগ থাকলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও প্রবাসী কল্যাণে আরও পদক্ষেপের আশা করেছেন আমিরাত প্রবাসীরা। নতুন সরকারের প্রথম বাজেটের সফলতা বাস্তবায়নের উপর নির্ভর করবে বলেও মনে করছেন তারা। শিবলি আল সাদিকের রিপোর্ট।
9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্ব দিয়েছে সরকার। যদিও সবকিছুর আগে নিত্যপণ্যের দাম ক্রয়সীমার মধ্যে রাখা প্রয়োজন বলে মনে করেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। আমাদের প্রবাসীদের কথা যেন মাথায় রাখে সরকার। ধন্যবাদ জানাচ্ছি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে যে দেশ বিদেশে সবার জন্য একটা ভালো বাজেট উপহার দেওয়ার জন্য। প্রবাসীদের ব্যাপার যেন রাখেন, যে বাংলাদেশে গিয়ে তারা যেন একটা সহায়তা পান, যে কিছু করে বাকি জিন্দেগি তারা চলতে পারবে ফ্যামিলি নিয়ে, এই ধরনের ব্যবস্থা যেন সরকার রাখেন। বিভিন্ন সেবা নিশ্চিতে বাজেটে প্রবাসী কার্ড চালুর ঘোষণা দিয়েছে সরকার। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিমান ভাড়া ও অভিবাসন ব্যয় কমানো এবং সহজে ঋণ সুবিধা চান প্রবাসীরা। প্রবাসীদের ব্যাপারে তেমন কোনো উল্লেখযোগ্য উদ্যোগ দেখা যায়নি, এটা সঠিক। তবে এটা কতগুলি বাস্তবসম্মত কারণও আছে, কারণ বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা এবং ব্যাংকিং সেক্টরে যে বিশৃঙ্খলা, সরকারের জন্য সেটা একটি বড় চ্যালেঞ্জ। বিভিন্ন অর্থনীতিবিদ, টিআইবি সহ সবাই এই বাজেটকে কিন্তু স্বাগত জানিয়েছে। তো আমরা একজন প্রবাসী হিসাবেও আমরা সেই বাজেটকে আমরা স্বাগত জানাই, বাট পাশাপাশি আমাদের প্রবাসীদের সে পুরানো কিছু দাবি দাবার সবসময় আমরা সম্পৃক্ত করতে চাই। বাজেট বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত ফল বোঝা যাবে বলেও মনে করেন প্রবাসীরা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ কোরিয়ার লত্তে ওয়ার্ল্ড অ্যাকোরিয়াম, যেখানে প্রবেশ করলেই দর্শনার্থীদের স্বাগত জানায় হাজারো সামুদ্রিক প্রাণীর বর্ণিল উপস্থিতি। সিওলে বৃহৎ এই অ্যাকোরিয়ামে রয়েছে শত শত প্রজাতির জলজ প্রাণী। বিশাল আন্ডার ওয়াটার টানেল দিয়ে হাঁটার সময় সমুদ্রের গভীরে বিচরণের অনুভূতিও মিলবে। আধুনিক প্রযুক্তি, দৃষ্টিনন্দন পরিবেশ এবং বৈচিত্র্যময় সামুদ্রিক প্রাণীর সমন্বয়ে এটি সিউলের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে কোলাহলের মাঝেই যেন গড়ে উঠেছে সমুদ্রের এক বিস্ময়কর জগৎ। লোত্তে ওয়ার্ল্ড অ্যাকোরিয়ামে প্রবেশ করলেই চোখের সামনে ভেসে ওঠে হাজারো সামুদ্রিক প্রাণীর রঙিন জগৎ। দেশটির সবচেয়ে বড় অ্যাকোরিয়ামটি স্থানীয় এবং পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র। পৃথিবীর 5টি মহাসাগরের সামুদ্রিক পরিবেশের আদলে তৈরি এই অ্যাকোরিয়ামে 650 প্রজাতির 55,000-এরও বেশি সামুদ্রিক প্রাণী রয়েছে। 2 তলা জুড়ে বিস্তৃত 13টি থিম জোনে দর্শনার্থীরা নদী, উপকূল ও গভীর সমুদ্রের জীববৈচিত্র্য কাছ থেকে দেখার সুযোগ পান। সবচেয়ে বড় আকর্ষণ হলো 85 মিটার দীর্ঘ আন্ডার ওয়াটার টানেল। এই কাঁচ ঘেরা পথ দিয়ে হাঁটার সময় মাথার উপর দিয়ে হাঙ্গর, স্টিংরে ও নানা রঙের মাছ ভেসে যেতে দেখা যায়, যা দর্শকদের মনে তৈরি করে সমুদ্রের তলদেশে থাকার অনুভূতি। অ্যাকোরিয়ামে বিশাল দা ওয়াশান ট্যাঙ্কে একসঙ্গে দেখা মেলে হাজারো সামুদ্রিক প্রাণীর। অ্যাকোরিয়ামটির অন্যতম আকর্ষণ সি লায়নের মনোমুগ্ধকর পরিবেশনা। দর্শনার্থীদের সবসময় মুগ্ধ করে রাখে সাদা রঙের বেলুগা তিমি। জেলিফিশ গ্যালারি, সি টার্টল জোন এবং বিভিন্ন সামুদ্রিক প্রাণীর প্রদর্শনী শিশুদের পাশাপাশি বড়দেরও মুগ্ধ করে। বছরে লাখো দর্শনার্থী এখানে এসে সমুদ্রের বিস্ময়কর জগৎকে কাছ থেকে উপভোগ করেন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। দেখছেন প্রবাসী সময়, সঙ্গে থাকুন। দেখছেন প্রবাসী সময়। খেলার খবর। হতাশায় বিশ্বকাপ শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ডিআর কঙ্গোর কাছে আটকে গেল তার দল পর্তুগাল। ওয়াও ডেভিসের গোলে লিড পেলেও প্রথমার্ধের যোগ করা সময়ে তা হাতছাড়া করে সেলেসাও। নিষ্প্রাণ রোনালদোর দিনে ইতিহাসে প্রথমবারের মতো পয়েন্ট পেল আফ্রিকান এই দেশটি। হতাশায় বিশ্বকাপ শুরু করলেন রোনালদো। কঙ্গোর বিপক্ষে শুধু তার পারফরম্যান্স নয়, আতশ কাচের নিচে তার দলের অবস্থানও। ফেভারিটের তকমা থাকলেও স্রোতের বিপরীতে হেঁটেছে পর্তুগাল। তারকা খচিত মিডফিল্ডকে এক সুতোয় গাঁথতে ব্যর্থ রবার্তো মার্তিনেস। প্রশ্ন উঠছে রোনালদোকে ঘিরেও। গোটা ম্যাচে গোলমুখে কোনো শটই নিতে পারেননি CR7। অথচ এদিন পিচ স্পর্শ করার আগেই রেকর্ড বুকে ওঠেন তিনি। সবচেয়ে বেশি বয়সে আউটফিল্ড প্লেয়ার হিসেবে স্টার্টিং 11-এ গড়েছেন আরও এক মাইল ফলক। মেসির পরে মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ।
টেক্সাসে ঘুরে ফিরে ক্যামেরার লেন্স তাই বারবার ওই একদিকে ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ডিআর কঙ্গোর বিপক্ষে প্রথম লিডটা CR7 নন, আসলো হুয়াও নেভেসের দারুণ এক হেডে, অ্যাসিস্টে পেদ্রো নেতো। কঙ্গোর 5-ম্যান ডিফেন্স লাইনের সামনে খুব বেশি সুযোগ যে তৈরি হবে না সেটা আগেই বোঝা গেছে। সেলেকাওরা তাই বেছে নেয় অ্যারিয়াল অ্যাটাক, ফুলব্যাকদের কাজে লাগিয়ে একের পর এক ক্রস, যদিও সাফল্য মেলেনি আর। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় একাদশে ছিলেন না রুবেন দিয়াস। অভিজ্ঞ সেন্টার ব্যাকের অনুপস্থিতি ভোগায় পর্তুগালকে। নেভেসের এনে দেওয়া লিড হারায় প্রথমার্ধের যোগ করা সময়ে। আর্থার মাসুয়াকুর করা ক্রসে গোল ইওয়ান উইজার। কঙ্গোর ইতিহাসে এটাই প্রথম বিশ্বকাপ গোল। স্তব্ধ বিধ্বস্ত গোটা সেলেকাও শিবির। ওই স্তব্ধতা আর কাটেনি। স্টেডিয়াম ভর্তি পর্তুগিজ সমর্থকদের আনন্দে মাতাতে ব্যর্থ রোনালদো। 69 মিনিটে সুযোগ এসেছিল, তবে সেখান থেকে গোল করতে পারেননি 41 বছর বয়সী এই তারকা। উল্টো মুহুর্মুহু কঙ্গোর পাল্টা আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে পর্তুগাল। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় প্লেয়ার বদল করেও সফল হননি কোচ। কঙ্গো পেল নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম পয়েন্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ। লিওনেল মেসির হ্যাট্রিক দেখে বিন্দুমাত্র অবাক হননি রোনালদো নাজারিও, বরং ব্রাজিল কিংবদন্তির কাছে সর্বকালের সেরা তর্ক আরও বহু আগেই শেষ। LM10-এর ধারের কাছেও কাউকে রাখছেন না বিশ্বকাপ জয়ী সাবেক এই ফুটবলার। মুন্দো দেপোর্তিভোকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন রোনালদো। ফুটবল কেবল খেলা নয়, এটা একটা আবেগের নাম। এই আবেগের কেন্দ্রবিন্দুতে থাকে একটি জটিল প্রশ্ন: কে হলেন সর্বকালের সেরা ফুটবলার? এই তর্কে কখনো পেলে, ম্যারাডোনা, রোনালদো নাজারিও, কখনো আবার শোনা যায় মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম। তবে দ্য ফেনোমেনন থামাতে চান এই তর্ক। লুকোচুরি বাদ দিয়ে ঘোষণা দিলেন মেসির নাম। বিশ্বকাপের চলতি আসরে খেলতে নেমে মেসি গড়েছেন একের পর এক রেকর্ড। 2022 সালে শিরোপা জিতে ক্যারিয়ারে পূর্ণতা তো ছিলই, সেটাতে এবার বাড়তি রঙের ছোঁয়া দিলেন 40 ছুঁই এই ফুটবলার। বিশ্বমঞ্চে ছিল না হ্যাট্রিক, সেটাও পূর্ণ করলেন রেকর্ড করে। সঙ্গে বিশ্বকাপে সবচেয়ে বেশি মিরোস্লাভ ক্লোসার 16 গোলের পাশে এখন জলজল করছে মেসির নাম। আলজেরিয়ার বিপক্ষে এমন কীর্তি করার পর ফুটবল বিশ্বে প্রশংসায় ভাসছেন মেসি। সেই স্রোতে গা ভাসিয়েছেন রোনালদো নাজারিও। তবে আর্জেন্টাইন জাদুকরের রেকর্ড ভাঙা নিয়ে অবাক হওয়ার কিছুই দেখছেন না তিনি। রেকর্ড তো গড়াই হয় ভাঙার জন্য, আর যিনি এই রেকর্ড ভেঙেছেন তার এমন কীর্তিতে বিশ্বের কোনো ফুটবল ভক্তের অবাক হওয়ার কথা না। তাছাড়া আর্জেন্টিনা তো এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও। অবশ্য মেসির এমন পারফরম্যান্স নতুন কিছু নয়। গত 20 বছর ধরেই নিজের পায়ে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি। তাই নিজ দেশের মহাতারকা পেলেকে বাইরে রেখে মেসিকেই বেছে নিয়েছেন দ্য ফেনোমেনন। তার চোখে সেরা একজনই, এমনকি তিনি মনে করেন কোনো লুকোচুরি নয়, এখন সময় এসেছে পুরো বিশ্বকেই এটা মেনে নেওয়ার। মেসি যতবারই মাঠে পা রাখেন বাকি সবকিছুই ঐতিহাসিক ও দৃষ্টিনন্দন হয়ে ওঠে। এখন বিশ্বের লুকোচুরি বন্ধ করে এই সত্য মেনে নেওয়ার সময় এসেছে। তিনি সর্বকালের সেরা খেলোয়াড়। তিনি প্রতি মৌসুমে এবং বিশ্বকাপেও দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন, তবুও তাকে নিয়ে মানুষের মনে সংশয় রয়েছে। আগামী 22 জুন ডালাসে অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচটিতে একটি গোল করলেই বিশ্বকাপের সর্বকালের সেরা গোল স্কোরারের মুকুট পরবেন মেসি। রাফি আমিন, সময় সংবাদ। বিশ্বকাপ খেলতে আর কোনো শঙ্কা নেই নেইমার জুনিয়রের। গার্ড অব অনার দিয়ে তাকে বরণ করে নেয় গোটা স্কোয়াড। ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে নিজের শারীরিক অবস্থা আর বল নিয়ে গা গরম করছে ব্রাজিলিয়ান নাম্বার 10। স্পেশাল প্লেয়ারকে স্পেশাল ট্রিটমেন্ট, গার্ড অব অনারে বরণ করে নেওয়া হলো নেইমার জুনিয়রকে। যুক্তরাষ্ট্রে নেমে দলের ক্যাম্প শুরুর পর প্রথমবারের মতো অনুশীলনে এই তারকা শুরুতে অংশ নেন ওয়ার্ম আপে। এরপর কোচিং স্টাফের এক সদস্যের সঙ্গে রানিং আর ফিটনেস নিয়ে কাজ করেন। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে অনুশীলনে 34 বছর বয়সী নেইমার মাঠের শারীরিক অনুশীলন করেছেন, এছাড়া বলেও কিছু সময় কাজ করেছেন। তবে এখনও তিনি দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেননি। সবকিছু চলছে চিকিৎসক ও ফিটনেস বিশেষজ্ঞদের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী। এর আগে নিউ জার্সিতে দলের ক্যাম্পে ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস কোচদের সঙ্গে ইনডোর সেশনেই সীমাবদ্ধ ছিলেন ব্রাজিলের নাম্বার 10। গত মাসে সান্তোসের হয়ে করিতিবার বিপক্ষে ম্যাচে ডান পায়ের পেশিতে চোট পান নেইমার। সেই চোটই এখনও তাকে ভোগাচ্ছে।
মরক্কোর সঙ্গে ড্রয়ের পর থেকে বেশি আলোচনায় নেইমার। মিডফিল্ডের সৃজনশীলতার অভাব ভোগাচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। নেইমারের অন্তর্ভুক্তি সে সমস্যার সমাধান কিনা নিশ্চিত নয়, তবে তার মাঠে থাকা আত্মবিশ্বাস বাড়াতে পারে সেলেসাও শিবিরে। শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ ব্রাজিলের। এর আগে আরও সেশন আছে কার্লো আনচেলত্তির দলের। নেইমারের শারীরিক অবস্থার উন্নতি ঠিক করবে তার প্রত্যাবর্তনের দিনক্ষণ। আহমেদ হৃদয়, সময় সংবাদ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ শেষে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে মুখোমুখি দলগুলো, যেখানে হারলেই এবারের বিশ্বকাপ মিশন শেষ হবে কিছু দলের জন্য। তাই গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে জয় ভিন্ন কিছুই ভাবছে না প্রতিটি দল। হাড্ডাহাড্ডি লড়াই ইতিমধ্যেই জমে উঠেছে গ্রুপ পর্বের লড়াই। প্রথম ম্যাচে হার, ড্র বা জয়, ফলাফল যাই হোক, দ্বিতীয় ম্যাচ থেকেই যেন শুরু হচ্ছে নকআউট পর্ব। ড্র বা জয় পাওয়া দলগুলো চাইবে আসন্ন ম্যাচেই রাউন্ড অফ 32 নিশ্চিত করতে। এদিকে টানা 2 ম্যাচ হারলেই বিশ্বকাপ থেকে বাদ পড়বে কিছু দল। তাই আগের ম্যাচে জয় না পাওয়া দলগুলোর জন্য দ্বিতীয় ম্যাচটাই হতে চলেছে ডু অর ডাই। যেমনটা চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে। প্রথম ম্যাচে হেরেছে 2 দলই। এশিয়ান জায়ান্টস উত্তর কোরিয়ার কাছে 2-1 চেকিয়ান ও আয়োজক দেশ মেক্সিকোর কাছে 2-0 হেরেছে বাফানারা। শেষ 6 ম্যাচে কেবল ওই একটা ম্যাচ হেরেছে চেক প্রজাতন্ত্র, আর দক্ষিণ আফ্রিকা জিততে পারেনি একটিও। চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে জয়ী দল টিকে থাকবে বিশ্বকাপের জন্য। বৃহস্পতিবার 10টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই 2 দল। এর আগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়নি বসনিয়া ও সুইজারল্যান্ডের মাঝে। 2 দলই ড্র করেছে প্রথম ম্যাচে। এবারের বিশ্বকাপের প্রথম জয়ের লক্ষ্যে রাত 1টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হবে 2 দল। কানাডা বনাম কাতারের ম্যাচটিও সমান গুরুত্বপূর্ণ। এরাও জয় তুলতে পারেনি নিজেদের প্রথম ম্যাচে। এর আগে মুখোমুখি দেখায় জিতেছিল কানাডা, তবে স্বস্তিতে নেই জেসি মার্শের দল। হ্যামস্ট্রিংয়ে ইনজুরির কারণে প্রথম ম্যাচ খেলতে পারেনি আলফোনসো ডেভিস। খেলতে পারছেন না কাতারের বিপক্ষে ম্যাচেও। এদিকে প্রথম ম্যাচে শেষ মুহূর্তে কাতারের ঘুরে দাঁড়ানোর গল্প সবারই জানা। দ্বিতীয় ম্যাচেও ঘটাতে পারে অসম্ভব কিছু। ভোর 4টায় শুরু হবে এই ম্যাচ। এদিকে দুর্দান্ত ফর্মে আছে দক্ষিণ কোরিয়া। এশিয়ান পরাশক্তির মুখোমুখি আয়োজক দেশ মেক্সিকো। 2 দলই জয় পেয়েছে নিজেদের প্রথম ম্যাচে। এবার লক্ষ্য দ্বিতীয় ম্যাচে জয় দিয়ে রাউন্ড অফ 32-তে কোয়ালিফাই করা। স্তাদিও গুয়াদেলা জারাতে সকাল 7টায় শুরু হবে এই খেলা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। স্বাগতিক মেক্সিকোর দ্বিতীয় ম্যাচের আগে ঐতিহ্যবাহী তলাকোপাকে শহর সেজেছে নতুন করে। রাস্তাঘাট, রেস্টুরেন্ট, বেজিক্যাল শহরের দেয়ালগুলো শিল্পীর রং তুলির আঁচড়ে আকর্ষণ করছে পর্যটকদের। স্থানীয়রা বলছে জাতীয় দলের ব্যাচের জন্য এমন দিনটির অপেক্ষায় ছিলেন তলাকোপাকের মানুষজন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর এবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে গুয়াদালাহারা থেকেও 3 পয়েন্ট নিয়ে যেতে চায় মেক্সিকানরা। মেক্সিকার অন্যতম পুরান শহর তলাকাপাকে। ইতিহাস ঐতিহ্যের সঙ্গে সংস্কৃতির জন্য বিখ্যাত এই নগরকে বলা হয় ম্যাজিক্যাল টাউন। এবার এই জাদুর শহরে বেজেছে ফিফা বিশ্বকাপের সুর। অপেক্ষায় স্বাগতিক দেশ মাঠে নামার। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে গুয়াদালাহারা স্টেডিয়ামে মাঠে নামবে স্বাগতিক মেক্সিকো। এই ম্যাচ ঘিরে নতুন করে সেজেছে তলাকাপাকে। রাস্তায় দেখা যাচ্ছে ফুলের তৈরি গেট, তার উপরে স্প্যানিশ ভাষায় লেখা বারুল্য, যার অর্থ বাংলায় দাঁড়ায় গর্জন। আসলেই বিশ্বকাপ মানেই তো গর্জন, যেটা মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্র থেকে গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। রাস্তার পাশাপাশি দোকানপাটগুলোও সেজেছে বিশ্বকাপের সাজে। পর্যটকরা যে সাজে মুগ্ধ হচ্ছেন। সাজসজ্জার জন্য বিখ্যাত জাদুর শহরের দেওয়ালগুলোও বাদ যায়নি। ফুটবলের কিংবদন্তি পেলে ম্যারাডোনার ছবি ফুটিয়ে তুলেছেন শিল্পী রেজ আর্টিস প্যারেজ। আমাদের মেক্সিকানদের চাওয়া জাতীয় দল যেন তার দায়িত্ব পালন করে। আমরা অনেক দিন ধরে এজন্য অপেক্ষা করছি এবং আমার মনে হচ্ছে এবছর অবশেষে এটা আমাদের বছর। তলাকে পাকের রেস্টুরেন্টগুলো সেজেছে বর্ণিল সাজে। শিল্পীদের সুরের মূর্ছনায় মেতে উঠেছে হোটেলগুলো। প্রাতিষ্ঠানিক বাদেও ব্যক্তিগতভাবেও বিশ্বকাপ উন্মাদনায় মেতেছেন স্থানীয়রা। ব্যক্তিগত গাড়িতে মেক্সিকোর পতাকা ফুটিয়ে তুলেছেন অনেকে। তাদের বিশ্বাস গাড়ির মতোই বিশ্বকাপে লম্বা রেসের ঘোড়া হয়ে থাকবে মেক্সিকো। আমার গাড়িটাকেও মেক্সিকোর পতাকার মতো করে সাজিয়েছি, একটা চলমান মেক্সিকান পতাকা। তাই আমাদের জাতীয় দল যে অনেক দূরে যাবে সেই আশা আমার পুরোপুরি আছে। মেক্সিকান এই জাদুর শহরের মানুষদের প্রত্যাশা আফ্রিকার পর দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও 3 পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে উঠে যাবে তাদের প্রিয় দল। জিহাদ আল হাসান, সময় সংবাদ।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপির জনমুখী পরিকল্পনা ভেস্তে দিতে চাইলে রুখে দেবে জনগণ। মৌলভীবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ করে প্রধানমন্ত্রী। টাকা পাচার বন্ধ করে মানুষের ভাগ্য উন্নয়নে ব্যয় করবে সরকার। পুশিন ঘিরে সীমান্তে উত্তেজনা। দিল্লির সদিচ্ছা ছাড়া সংকট নিরসন সম্ভব নয় বলছেন বিশ্লেষক। বাঙালি মুসলমানদের ঠেলে দিচ্ছে ভারত বলছে হিউম্যান রাইটস ওয়াচ। ধাক্কা খেয়ে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের। ডিআর কঙ্গোর সঙ্গে 1-1 গোলে ড্র। গোটা ম্যাচে নিষ্প্রাণ ক্রিস্টিয়ানো রোনালদো। 90 মিনিটে গোল মুখে শট নিতে ব্যর্থ। এই ছিল প্রবাসী সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। সঙ্গেই থাকুন সময়ের।